দেখলি তোর আব্বু আমাকে কেমন ভয় পায়। তো ভয় পাবে না, যেভাবে সুই নিয়ে তার দিকে তেড়ে যাচ্ছ। তো কি করব, সে আমার কথা না শুনলে আমি এমন ভাবেই ভয় দেখাই, আর তারপরেই তো সে আমার সামনে থেকে হাওয়া। এতটুকুতে এত ভয় পায় তোমাকে? হুম। আমি আর আম্মু কথা বলছি আর ভেতরে আব্বুর আগমন ডাক্তারকে নিয়ে। ডাক্তার আঙ্কেল এসে আমাকে দেখে বলতে লাগলেন, তা বাবা, এখন তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে, তবে মাথার পিছনে কিছুটা ব্যথা করছে। আশা করি এটা সেরে যাবে। তাহলে বাসায় গিয়ে কয়েকদিন রেস্ট নাও, তাহলে হয়ে যাবে। হুম। আর তোকে বলছি, ওর একটু যত্ন নিস। এত বছর পর ছেলেকে আবার ফিরে পাইলি। সেটা আর তোমাকে বলতে হবে নাকি? আমি আমার ছেলের যত্ন অবশ্যই নেব, কারণ ও যে আমার বংশের প্রদীপ। তা ঠিক। আমরা মানে আমি আর তোর ভাবি তো ভেবেই নিয়েছিলাম তাকে আর পাবি না, কিন্তু দেখ মহান আল্লাহ তাআলার কি মর্জি, তোর সন্তানকে আবার তোর কাছে ফিরিয়ে দিয়েছে। আর লীলার কবল আসলে বোঝা হয়। রে, তিনি চাইলেই তো সব পারেন। আপনাদের কথা হলে আমি কি কিছু কথা বলতে পারি? অবশ্যই ভাবি, বলুন। আমার ছেলেকে কখন নিয়ে যেতে পারবে, মানে কখন ওকে ডিসচার্জ দেবেন ভাই সাহেব? এই তো কিছুক্ষণ পর। ওকে, তাহলে আমি সব গুছিয়ে নিই। আচ্ছা ঠিক আছে, আর তুই আমার সাথে চল। আচ্ছা চল। তারপর আব্বু ডাক্তার আঙ্কেলের সাথে ওনার চেম্বারে চলে গেলেন, আর আম্মু সবকিছু গুছিয়ে নিচ্ছে বাড়ি যাওয়ার জন্য। ওনারা এইখানেই মানে চেম্বারে বসে বসে গল্প করতে লাগলো। বিকেলের দিকে আমাকে ডিসচার্জ দিল, আর ডাক্তার আঙ্কেল আব্বুকে একটা ওষুধের প্রেসক্রিপশন দিল। আর বিকেলে আব্বু এসে বলতে লাগলো, তোমার সব গোছানো হয়ে গেছে? কেন? ওর ডিসচার্জ হয়ে গেছে, এখন আমাদের ওকে বাড়ি নিয়ে যাওয়াই ভালো। হুম, ঠিক আছে, তাহলে আমরা গাড়িতে যাচ্ছি, আর ড্রাইভারকে বলে দাও জিনিসপত্রগুলো গাড়িতে নিয়ে আসতে। ওকে বলছি। আর তোমার গাড়িতে গিয়ে বসো, আমিও আসছি, ওর জন্য ওষুধগুলো নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। তারপর আম্মু আমাকে ধরে গাড়িতে নিয়ে গেল, আর তার কিছুক্ষণ পরেই আব্বু ওষুধগুলো নিয়ে আসলো, আর ড্রাইভার আঙ্কেল আমার জিনিসগুলো নিয়ে আসলো। তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এইদিকে শুভ্রার বাসায় পরন্ত বিকেলে ছাদে বসে নিহানের সাথে খেলা করছে শুভ্রা। নিহান ওর ফুফাতো ভাই, মানে ওর ছোট ফুপির ছেলে। বয়স সবে 3 বছর, তবে এই বয়সে অনেক পাকা পাকা কথাও শিখে নিয়েছে সে, তবে ভালো করে বলতে পারে না। আর ভারী দুষ্টুও হয়েছে, সারাক্ষণ শুভ্রার পিছে পিছেই থাকে। একমাত্র মামাতো বোন বলে কথা। শুভ্রার বাবা বড়, তারপর ওর বড় ফুফি, আর তারপর হলো নিহানের মা, মানে ওর ছোট ফুফি। ওর ছোট ফুফির বিয়ে হয়েছে মাত্র 5 বছর আগে, আর ওর বড় ফুফিরও একটা ছেলে আছে, বিয়েও করেছে সে গত বছর। ওর বড় ফুফির বিয়ের ওর আব্বুর 6 বছর আগে হয়েছিল, তখন ওর বাবা সবে পড়ালেখা শেষ করেছিল, আর ছোট ফুফি মাত্র অনার্স প্রথম বর্ষে পড়েছিল। তখন নিহান শুভ্রার কোলে বসে পড়ল, আর শুভ্রাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপি, আমি যখন বড় হব চিজান ভাইয়ার মতো? কেন রে, বড় হয়ে কি করবি? ওই যে চিজান ভাইয়া বিয়া করছে, আমিও বিয়া করবো, তাই। ও মা, তাই নাকি? তাহলে তো তোর আম্মিকে বলতে হবে। না না, আমি তো বলিও না, আমি তো বললে আমাতে পিটুন দিব, পিটুন মারবে। তো তোর আম্মিকে না বললে তোকে বিয়ে দিবে কে? আমরা তো আর বিয়ে দিতে পারবো না, তাই না? তোমার আদিদা খুব সুন্দর, আর তুমিও খুব কিউট। তাই? আপি। আচ্ছা চল, অনেকক্ষণ হলো এখানে এসেছি, প্রায় সন্ধ্যা হয়ে এলো, চল চল চল। আচ্ছা চলো। তারপর তাকে নিচে নিয়ে গেল। নিচে যেতেই তার ছোট ফুফি জিজ্ঞেস করলো, এতক্ষণ কই ছিলে তোমরা? এই তো পিপি, শুভ্রা ওর। এই শুভ্রা, তুমি বলো তো ও তোমাকে কি বলেছে? না না পিপি, কিছু বলেনি। তুমি গিয়ে বরং মাম্মামকে নাস্তা রেডি করতে বলো, আমি আর নিহান আসছি। আচ্ছা ঠিক আছে, আসো, আমি যাচ্ছি। ঠিক আছে।
শুভ্রার ফুফি যেতেই নিহান শুভ্রাকে জিজ্ঞেস করতে লাগলো, এই আপি, তুমি আম্মুকে কি বলেছিলে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ওলে আমার গুলুমুলু ভাই দেখি ভয়ও আছে, কথাটা বলার সময় মনে ছিল না? তখন এমনি বলেছিলাম, আমি কি জানি তুমি আম্মিকে বলে দিবা? ওলে বাবালে, আমার ভাইটা দেখি রাগও করতে জানে দেখি। ও লে লে লে। আমি রাগ করিনি, তোমার সাথে কথা না। ওলে ওলে, আমার ভাইটা আবার অভিমানও করে দেখছি। আচ্ছা বাবা ঠিক আছে, আর বলবো না তোর আম্মিকে। হইছে এবার খুশি তো? প্রমিট করো আমার সাথে, বলো প্রমিট। ওকে প্রমিস। হইছে এবার? আমার কিটা লাগছে, আমি যাই। দুষ্টু। তারপর সেও ফ্রেশ হয়ে নিচে চলে গেল নাস্তা করতে। নাস্তা শেষ করে সে গিয়ে পড়তে বসলো। আসলে সে ভার্সিটির কয়েকদিনের পড়া এগিয়ে রাখছে। সে এমনি আগে আগে পড়া শেষ করে ফেলে। তো পড়তে পড়তে রাত হয়ে গেল। সে টেরই পেল না। সে পড়তে বসলে আর তার হুঁশ থাকে না। তাই সবসময় সে ক্লাসে ফার্স্ট হয়। হঠাৎ তার বাবার ডাকে হুঁশ ফিরল। তার বাবা তাকে বলল, কি করছো মামুনি? পড়ছি বাবাই, কখন আসলে? এই তো কিছুক্ষণ আগে। ও পড়া কি শেষ তোমার? বাবাই কিছু বলবে? না, তোমার ফুফি আর ফুফা বসে আছে তোমার সাথে ডিনার করার জন্য, তাই বলছি। ফুপাই কখন আসলো? এই তো আমার সাথেই আসলো, চলো তাহলে আমার সাথে। তারপর শুভ্রা ওর বাবার সাথে নিচে ডিনারের জন্য চলে গেল। সেখানে বসে রয়েছে ওর ফুফা। ওনাকে দেখেই, আসসালামু আলাইকুম ফুপাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আমিও আলহামদুলিল্লাহ ভালো। তাহলে তো ভালোই। তো ডিনার শুরু করা যাক। নিহান কই পিপি, ও খাবে না? না, ও অনেক আগেই খেয়ে ঘুমিয়ে গেছে। ও আচ্ছা। আচ্ছা মন খারাপ করতে হবে না, কাল তোমার সাথেই খাবে। হুম। আচ্ছা তুমিও বসো। আচ্ছা। তারপর তারা একসাথে ডিনার শেষ করে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ল। এদিকে শুভ্রের বাসায় বাড়িতে এসেই আমাকে আমার রুমে নিয়ে আসলো আমার মা। আর আব্বু ড্রাইভারকে বললেন জিনিসগুলো নিয়ে আমার রুমে দিয়ে আসতে। আর তারপরে আমার সব কিছু গুছিয়ে দিয়ে তাদের রুমে ফ্রেশ হতে চলে গেল। কিন্তু ভুল করে আম্মুর মোবাইলটা আমার রুমেই ফেলে চলে গেল। আর তা আমি টের পাই আম্মুর ফোনে কল আসার পর। আমি মোবাইলটা হাতে নিতেই দেখলাম আরহা দিয়ে সেভ করা। আমি ধরতে এই উপাস থেকে বলতে শুরু করলো, আম্মু, এতক্ষণে ধরার সময় হলো তোমার? কতক্ষণ ধরে কল পেয়ে যাচ্ছি। আমি চুপ করে আছি। আমার ছোট বোনের কণ্ঠটা আজ শুনলাম। খুব মিষ্টি ওর কণ্ঠটা, শুনলে মন জুড়ায় যায়। কি হলো আম্মু, কথা বলছো না কেন? তবুও চুপ করে আছি, দেখি কি বলে। কি হলো, ও মা হয় জানি নাকি? আম্মু, আম্মু। আমি আপনার আম্মু না। তোকে ভুল নাম্বারে কল দিলাম মনে হয়। ওয়েট করেন, আগে নাম্বারটা দেখি। না না, ঠিক নাম্বারই কল দিয়েছেন। আর আমি শুভ্র। ও তুই? তোর সাথে কোনো কথা নাই। এ কি বলছেন? আর আপনি কে? হঠাৎ আমায় তুই করে বলছেন? আমি চেনার পরে দেখলাম ও কি বলে। মোবাইলের স্ক্রিনে নাম ওঠে নাই? উঠেছে তো। আর পেদনি দিয়ে সেভ করা। কি? আম্মু আমার নাম আরহা পেটনি দিয়ে সেভ করেছে যে? কাল বাসায় আসি, তারপর দেখাবো আম্মুর একদিন কি আমার কয়দিন লাগে লাগো। শখ কত। আমার আম্মুকে কিছু বলবি তো আমি কি দেখে থাকবো? আই, তুই কি করবি? আগে বাড়িতে আসেন, তারপরে না হয় দেখা যাবে আমি কি করতে পারি। আচ্ছা কুত্তা, কাল আসি, তারপর তোদের মা ছেলেকে যদি আব্বুর বকার না খাওয়াই তাহলে আমার নামও আরহানা। হ্যাঁ, তোর নাম রাখবো শেওড়া গাছের পেদনি, মিস আরহা। আরহার সাথে কথা বলছি আমার সময় ঘরে আম্মুর প্রবেশ। আমাকে কথা বলতে দেখেই, কি? কার সাথে কথা বলছিস?
আমাদের ঘরে একটা পেতনি আছে না, ওইটার সাথে। বলেই আমি হেসে দিলাম। আমি পেটনি না, তুই পেটনি, তোর 14 গোষ্ঠী পেটনি। আমি আর আম্মু একসাথে হেসে দিলাম ওর কথা শুনে। কুত্তা, তোর পাশে ওইটা কে হাসছে রে? শুভ্র, কোথাও যেন পোড়া পোড়া গন্ধ পাচ্ছি, তুই পাচ্ছিস নাকি? হ্যাঁ আম্মু, মোবাইলের ওই পাশ থেকেই আসছে গন্ধটা। আমারও তাই মনে হচ্ছে। দেখ, তোদের কাছে কল করাই আমার উচিত হয়নি। কাল একবার আসি, তারপর দেখবি এই আরহা কি জিনিস। ওকে, দেখা যাবে। ধুর, কেন যে কল করলাম, রাখছি। তারপর আরহার সাথে কিছুক্ষণ কথা বলে কলে দুষ্টুমি করে কলটা রেখে দিলাম। হাজার হলেও ছোট বোন তো, দুষ্টুমি করলেও তো তার সাথে, না করলে আর কার সাথে করবে বলুন? আচ্ছা, তুই কিছুক্ষণ রেস্ট নে, আমি নিচে যাই। বলেই চলে গেল আম্মু। আম্মু যাওয়ার পর কিছুক্ষণ শুয়েছিলাম। তো সন্ধ্যায় মাগরিবের আজানের সময় উঠে গেলাম। মাগরিবের নামাজটা পড়ে নিচে চলে এলাম। দেখলাম আব্বু বসে খবরের কাগজ পড়ছেন। আমাকে দেখেই বললেন, তো ঘুম গিয়েছিস মনে হয় খবরের কাগজ বন্ধ করতে করতে। না ঘুমাইনি, কিছুক্ষণ শুয়েছিলাম। সুবাই বসতে বসতে বললাম, ফ্রেশ হয়েছিস তো? আর মাগরিবের নামাজ পড়েছিস? ফ্রেশ হয়ে নামাজ পড়ে একেবারে আসলাম। তাহলে তো ভালোই, চল নাস্তা করে নিবি, সেই দুপুরবেলা খেয়েছিস। খাবার টেবিলে যেতে। হ্যাঁ, তারপর নাস্তা শেষে রুমে আসলাম। মোবাইলটা খুঁজছিলাম চারদিকে, না পেয়ে আমার কাছে ডাকতে যাব বলেই দাঁড়ালাম। আমি মনে পড়লো, ইস, বালিশের নিচে তো চেক করা হয়নি, একবার গিয়ে চেক করে আসি। মনে মনে বললাম কথাটা। তারপর বালিশের কাছে গিয়ে ভালো মতো দেখার পর দেখলাম শালা মোবাইলটা আমাকে হয়রান করে বালিশের নিচেই পড়ে আছে। সেটা নিয়ে কিছুক্ষণ ফেসবুকে স্ক্রলিং করে রেখে দিলাম। তা আবার রুমের দরজাটা অফ করে ঘন্টা দুয়েকের মাঝেই রুমটা ভালো করে সাজিয়ে দিলাম। আসলে আগের সাজানোরটা আমার পছন্দ হয়নি। যেহেতু রুমে শুধু আমিই থাকবো, তাই রুমটা ভালো করে সাজিয়ে নিয়ে আবার ফ্রেশ হয়ে নিলাম। তারই মাঝে আম্মু আমাকে ডাকতে আসছিল, কিন্তু রুমের দরজাটা বন্ধ দেখে ভাবলো আমি হয়তো শুয়েছিলাম, কেউ যাতে ডিস্টার্ব না করে, তাই দরজাটা বন্ধ করে রেখেছি। আসলে আমি দরজাটা বন্ধ করে রেখেছিলাম আম্মুর জন্যই, কারণ আমি রুম গোছাচ্ছি, সেটা উনি এসে দেখলে আমাকে আস্ত রাখবে না। তাই আম্মু নিচে চলে গেল। আবার কিছুক্ষণ পরে এসে রাতে খাবারের জন্য ডাকতে আসলেন। এসে দেখলেন দরজা খোলা, আর আমি বিছানায় চোখটা বন্ধ করে শুয়েছিলাম, যার ফলে রুমে কে এসেছে সেটা খেয়াল করিনি। আম্মু এসেই, শুভ্র বাবা ওঠ, এই অসময়ে কেউ ঘুমোয়? শরীরটা আবার খারাপ করেছে নাকি? কে? ও আম্মু, তুমি কখন আসলে? আম্মুর ডাক শুনে চমকে গিয়েছিলাম। না আম্মু, এমনি শুয়ে আছি। শুয়া থেকে উঠতে উঠতে বললাম, কি রে, রুমটাকে এমন সাজালো কে? খুব সুন্দর হয়েছে। আমিই সাজিয়েছি। হঠাৎ ক্লান্ত লাগলো, আবার শুয়ে বললাম। এই শরীর নিয়ে কেন কাজটা করতে গেলি বলতো? কিছুদিন পরে না হয় করতি। সমস্যা নাই। আচ্ছা, ডাকতে এলে যে? কটা বাজছে? রাত 10টা বাজে। চল, তোর আব্বু খাবার টেবিলে বসে আছে, চল। আচ্ছা তুমি যাও, আমি এশার নামাজ পড়ে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসিস। বলেই চলে গেল আম্মু। তো আর কি করার, ওয়াশরুম থেকে অজু করে এসে নামাজ পড়ে নিচে চলে এলাম। নিচে নেমে দেখি আব্বু আম্মু বসে বসে গল্প করছে, আর সার্ভেন্টরা খাবার সার্ভ করছে। আমাকে দেখি আম্মু, এসেছিস? ওখানে দাঁড়িয়ে আছিস কেন? টেবিলে বসে পড়। বসছি বলেই আম্মুর পাশে বসে পড়লাম। আচ্ছা শুভ্র, তোদের ভার্সিটি অ্যাডমিশন কখন হবে? এই তো আর 4 দিন পর। কেন আব্বু? তাহলে তুই পরশু রহিম চাচাকে সাথে নিয়ে তোর প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে। আর কাল কটায় যেতে হবে আরহাদের আনতে? কাল বিকেল 3:30টায় পথ দিলেই হবে। আর আসার সময় ওর রাগটা ভাঙাস। এমনিতেই তোর ওপর রেগে আছে, তার ওপর রেগে আছে, তার ওপর আবার তোর মা যেভাবে রাগিয়ে দিয়েছিস, মনে হয় না এত সহজে রাগটা ভাঙবে। আমার ওর রাগ ভাঙাতে সময় লাগবে না, কারণ ওর পছন্দের খাবার রান্না করলেই তো ওর রাগ ভেঙে পানি পানি হয়ে যাবে। দেখলি তো তোর আম্মু কি বলে গেল? এখন তুই বেজে গেলি, আর তোর বোনটা একদম রাগী, তোর মায়ের মতো হয়েছে।
আব্বু বলেই জিব্বায় কামড় খেলো, কারণ পাশ দিয়ে আম্মু যাচ্ছিল। ব্যাস, যা হওয়ার তাই হলো। এই, তুমি ওকে আমার নামে কি বলছিলে? কে আমার মতো হয়েছে? বলেই রান্নাঘর থেকে খুন্তি নিয়ে আব্বুর দিকে তেড়ে আসছিল আম্মু। কই, আমি তো বলছি তোর মা কত ভালো রান্না করে। তোর খালামণিরাও তোর মায়ের মতো হয়েছে, রান্নাটা ভালো মতোই করে। বলে এই ভেজে বেড়ালের মতন হয়ে গেছে, যেন সদ্য মুখে বলি ফোটা একটা নাদান বাচ্চা। আব্বু দেখে আমার মায়া হলো। আমার নামে সুনাম করছো নাকি দুর্নাম করছো সেটা আমি শুনেছি, তাই তো কুন্তিটা নিয়ে আসলাম, যাতে আমার নামে আরো সুনাম তোমার মুখ থেকে বাইরে করা যায়। এই রে, কি করি? আব্বু তো মনে হয় আজ শেষ। আম্মু যেভাবে তেড়ে আসছে, না জানি আজ আম্মু আব্বুর মাথা থেকে গলাটাই আলাদা করে দিবে। না, আমাকে কিছু একটা করতে হবে। মনে মনে বলতে লাগলাম, এই আম্মু কি করছো কি? আজ বাদে কাল ঘরে বউ আনবে, তারপরে যদি তার সামনে এমন করো, তাহলে কি তোমাদের মান সম্মান থাকবে? আমারও ইজ্জতে ফালুদা হয়ে যাবে। তাও ঠিক, আমাদের এমন করা ঠিক হবে না। এই, তুই কি বললি? আজ বাদে কাল বউ আনবো? কার বউ আনবো শুনি? বিয়ে করার এতই শখ? দাঁড়া, দেখাচ্ছি মজা। বলেই আমার দিকে তেড়ে আসছে আম্মু। আসন্ন বিপদ সংকেত পাওয়া মাত্রই আমাকে আর সেখানে পাওয়াই যাচ্ছে না। আম্মু আসার আগেই দিলাম একটা দৌড়। আমারে বাঁচাও আল্লাহ বলেই দৌড়, এক দৌড়ে একেবারে রুমে। হাঁপাতে হাঁপাতে গা দিয়ে ঘাম ছুটেছে। বাবারে বাবা, কি দৌড়ানিটাই না দিল। তবুও নিজেকে সান্ত্বনা দিতে লাগলাম, কুল শুভ্র কুল। তুই না কথার পয়সা নিয়ে ঘুরিস, সকলের কথা ঝটপট উত্তর দিয়ে দিস, বা কেউ একটু মজা করলে তুইও মজা নিয়ে ওরে একেবারে নাজেহাল করতে পারিস। তাহলে এটা তো তোর আম্মু, তোর কাছে তো কিছুই না। চিন্তা কর, সবই পারবি। আর কাল তোর বোনকে তো হাত করে তোর পান্তা ভাতের মতোই সহজ। কথাগুলো নিজেই বলতে লাগলাম আর নিজেকে নিজেই সান্ত্বনা দিতে লাগলাম। আমাকে এমনভাবে অন্যমনস্ক হয়ে কথা বলতে দেখে আম্মু আমাকে ডাকতে লাগলেন। ওই, এভাবে কি আবল তাবল বকছিস? পাগল হয়ে গেলি নাকি? ও, তুমি কখন এলে? আম্মুর ডাকে চমকে উঠলাম। চিন্তায় এত মগ্ন ছিলাম যে সামনে সেটা বুঝতে পারিনি। এই তো এখন। ধর, দুধটা খেয়ে নে, আর খেয়ে পাশের টেবিলে গ্লাস রেখে দিস, তোর সিমু আপু এসে নিয়ে যাবে। বলেই চলে গেল আম্মু। কাল মেরিনাকে ডাকলেন, আর মেরিনা তখন ওনার ছেলে নিহানকে খাবার খাওয়াচ্ছেন। তিনি দেখলেন তার ভাবি শুভ্রার রুমে আসছিল শুভ্রাকে নাস্তার জন্য ডাকতে, কিন্তু কিছুক্ষণ পর তার এমন চিৎকারে ভয় পেয়ে গেলেন। তাড়াতাড়ি শুভ্রার রুমের দিকে পা বাড়ালেন। এসে দেখলেন তার ভাবি শুভ্রার মাথা কোলে নিয়ে বসে কান্না করছেন। ভাবির এমন কান্না দেখে তার বুকটা আটকে উঠল। তিনি বেশ ভয় পেলেন, ভাবতে লাগলেন শুভ্রার আবার কিছু হয়ে যায়নি তো। তবুও নিজেকে সামলিয়ে ভাবিকে ডাক দিলেন। কি হয়েছে ভাবি, তুমি এমন করে ডাক দিলে যে? আর কেনই বা কান্না করছো? দেখো না মেরি, শুভ্রার গায়ে প্রচন্ড জ্বর। জ্বরের কারণে মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলেছে। তুমি তোমার ভাইকে একটা কল করো প্লিজ। ও মা, ওর গায়ে তো জ্বরের পরিমাণ বেশি। দাঁড়াও, আমি ভাইয়াকে এখনই কল করছি। সাথে সাকিব ভাইয়াকেও নিয়ে আসতে বলি, উনি যেহেতু একজন ভালো ডাক্তার। ঠিক আছে, তাই করো। আচ্ছা, আর কান্না করিও না, আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে। আধ ঘন্টার মাঝে শুভ্রার বাবা ওদের পারিবারিক ডাক্তার মানে শুভ্রার বাবার বন্ধু সাকিব সাহেবকে নিয়ে আসলেন ওদের বাসায়। তিনি শুভ্রার জ্বর মেপে দেখলেন শুভ্রার গায়ে 103 ডিগ্রি জ্বর। তিনি শুভ্রার মাকে জিজ্ঞেস করলেন, ভাবি, জ্বর হয়েছে কখন, আপনি কি জানেন? না ভাই সাহেব, হঠাৎ কিছুক্ষণ আগেই যখন ওর রুমে এসেছিলাম, তখনই ওকে অসময়ে ঘুমোতে দেখে ওর কাছে এলাম। তারপরে যখন ওর গায়ে হাত দিলাম, তখন দেখলাম জ্বরে মেয়েটার শরীর পুড়ে যাচ্ছে। তারপরে তো আপনারা আসলেন। বলি আবারও কান্না করে দিলেন মিসেস লুবনা। আসলে শুভ্রা ওদের আদরে একমাত্র মেয়ে, তাই ওর পরিবারের সকলে ওকে অনেক ভালোবাসে। আর ওর আম্মুর কান্নায় ওর ফুফি অনেক কান্না করে দিল। তারপরে শুভ্রার বাবা কোনো মতে তাদের সামলালেন। কিছুক্ষণ পর ডাক্তার কিছু ওষুধের নাম লিখে দিয়ে বললেন, এগুলো খাওয়ালে ইনশাল্লাহ জ্বরটা কমে আসবে, আর ওকে একটু স্যুপ খাওয়াবেন। আচ্ছা ঠিক আছে,
আর ওর জ্ঞান ফিরছে না কেন? কে বলেছে ফিরেনি? এই তো সে চোখ মেলে তাকিয়েছে। কেমন লাগছে মামনি? মাথা হালকা ভারী লাগছে। আচ্ছা সমস্যা নেই, কিছুক্ষণ পর ইনশাল্লাহ ভালো লাগবে। হুম। আজ তাহলে আসি, আর ওর ওষুধগুলো ভালো করে খাওয়াবেন কেমন? বলেই চলে গেল ডাক্তার সাকিব। ডাক্তার চলে যাওয়ার পর শুভ্রার মা শুভ্রাকে ওষুধগুলো খাইয়ে দেন। আর শুভ্রার ফুফি কিছুক্ষণ পর ওর জন্য স্যুপ নিয়ে আসে। ও কিছু খেতে না চাইলেও ওর ফুফি ওকে অনেক কষ্টে ছোট্ট বাবুদের মতন খাইয়ে দেয়। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে এলো, আর শুভ্রার জ্বরটা হালকা কমে আসলো। রাতে খাবার খাইয়ে দিয়ে ওর পাশে বসলো, আর তারপর ওর মাথায় হাত বুলাতে বুলাতে খেয়াল করলেন যে শুভ্রা ঘুমিয়ে গেছে। তিনি শুভ্রার কপালে চুমু দিয়ে দরজাটা হালকা টেনে চলে গেলেন। আর সকাল হতেই শুভ্রার জ্বরটা একদম নেই বললেই চলে। খুব সকালে ঘুমটা ভেঙে গেল। ভালো করে খেয়াল করলাম আজানে আওয়াজ আসছে। তারপর ফ্রেশ হয়ে অজু করে এসে ফজরের নামাজ আদায় করে নিলাম। নামাজের শেষে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে ছাদে সূর্যোদয় দেখতে গেলাম। পাশে কারো উপস্থিতি টের পেয়ে সেদিকে ফিরে দেখলাম আব্বু দাঁড়িয়ে আছে। আমাকে ফিরতে দেখে আব্বু, ঘুম কেমন হলো? এই তো ভালো, তোমার? আমারও ভালো। নামাজের আগে উঠেছিস মনে হয়? উঠে নামাজের পরে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে এখানে আসলাম। আম্মু উঠেছে? তোর আম্মু তো সবার আগে উঠেছে, এখন নাস্তার জন্য সার্ভেন্টদের বলে যাচ্ছে। যাই হোক, নামাজ শেষে কোরআন তেলাওয়াত করেছিস শুনে খুব ভালো লাগলো। পরকালে আমাদের এত টাকা দিয়ে কিছুই হবে না, তার জন্যই লাগবে নামাজ আর তাকওয়া। তোর এমন কাজে আমি খুশি। আমার ইচ্ছে কি জানিস? ধন্যবাদ আব্বু। বলো তোমার ইচ্ছে কি? আগামী ইচ্ছে তুই আমার বিজনেস হাল ধরবি, আর তুই এই এশিয়ান বিজনেস স্টার হবি। বল, পারবি না? ইনশাল্লাহ পারবো, তবে এই কয়েক বছর পড়ালেখা চলাকালীন আমি তোমার পরিচয়ে চলতে চাই না। মানে আমি চৌধুরী গ্রুপের সিইও এর ছেলে নয়, বরং একজন সাধারণ মানুষ হিসেবে চলতে চাই, মানুষগুলোর সাথে মিশতে চাই। তোর কথাই হবে, তবে আরহা কি মানবে? ও না হয় ওর মতোই চলুক, বা হলে আমি ওকে বুঝলেও নিশ্চয়ই বুঝবে, সেটা নিশ্চিত থাকো। তুই যেটা ভালো বুঝিস, কারণ ভালো খারাপ বোঝার বয়স হয়েছে তোর। আচ্ছা, অনেক হলো কথা, চলো গাছগুলোতে একটু কিছু পানি দিয়ে আসি। ভালো কথা মনে করেছিস, চল পানি দি। তোর আম্মু আবার নাস্তার জন্য ডাকতে পারে। তারপর আব্বু আর আমি মিলে ছাদের গাছগুলোতে পানি দিলাম। সব গাছে পানি দেওয়া শেষ, আমরা নিচে চলে আসলাম, তবে আবার ফ্রেশ হতে এসেছি। আমাদের দেখে আম্মু, বাবা, ছেলে এতক্ষণ কোথা থেকে আসছেন? কোথায় আর যাবো, ছাদে গিয়েছিলাম সূর্যোদয় দেখতে, তারপর গাছগুলোতে পানি দিয়ে আসলাম। অনেকদিন পানি না দেওয়ার কারণে গাছগুলোর অবস্থা শোচনীয় হয়ে গিয়েছে, তাই পানি দিলাম। ভালোই করেছো। আচ্ছা আসো, নাস্তা করবে। কিছুক্ষণ পর না হয় ওর ফার্নিচার গুলো আসবে। চলো তাড়াতাড়ি খেয়ে নি, আমার আবার অফিসে তাড়াতাড়ি মিটিং এ যেতে হবে। আর আরশি আসবে, তাই ম্যানেজার সাহেবকে বলেছিলাম অফিস যাতে মধ্যাহ্নের পর ছুটি দিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও। তারপর নাস্তা শেষে রুমে চলে এলাম, আর আব্বু রেডি হয়ে রেসন ব্লু রেস্টুরেন্টে গেলেন মিটিং এর উদ্দেশ্যে। তার যাওয়ার ঘন্টা দুয়েক পরেই ফার্নিচারগুলো আসলো। তারপর কাবুল চাচা আর রহিম চাচার সহায়তায় সেগুলো রুমে ভালো করে সাজিয়ে নিলাম। আম্মুকে ডাকলাম, আম্মু দেখে যাও তো কেমন লাগছে। ওয়াও, অসাধারণ, খুব সুন্দর হয়েছে। রুমটা যেন পূর্ণতা পেল। রুমে এসে অবাক হয়ে গেল আম্মু, আসলে রুমটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। তবে আরহার রুমটা আরো সুন্দর। ও তো বিদেশে গিয়েছিল 3 বছর আগে, যেটা আম্মুর কাছ থেকে শুনেছি। তো কাজ সব শেষ করে লাঞ্চ করে নিলাম। আব্বু রেস্তোরাঁতেই খাবে ক্লায়েন্টদের সাথে, তাই ফোনে বললেন আমাদের খেয়ে নিতে। অফিসে কিছুক্ষণ আগে ছুটি করে দিয়েছে। খাবার শেষ করে রুমে চলে আসলাম। তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে রেডি হয়ে নিলাম। পরক্ষণে আম্মু আর আব্বু রুমে আসলো। আম্মু এসেই, শুভ্র, তুই রেডি হয়েছিস? 3টে বাজতে চললো। এই তো আম্মু, প্রায় হয়ে গিয়েছে, শুধু শার্টটা পরবো। উফ, আমার ছেলেটাকে একদম রাজপুত্রের মতো লাগছে। বলে চোখের নিচ থেকে কাজল আমার কানের পিছনে লাগিয়ে দিল আম্মু। তাই আম্মু,
আম্মুর কথায় সত্যি লজ্জা পেলাম আম্মুর সেটা বুঝতে পেরে। তোরা আর লজ্জা পেতে হবে না, আসলেই খুব সুন্দর লাগছে। না জানি কতজন আমার ছেলেটার পেছনে পড়ে। বলেই আব্বুর দিকে ফিরে হেসে দিল। আম্মু তুমিও না, বলেই পিছন দিকে হাতে ফোল করতে লাগলাম। শুভ্রের বাবা, তুমি বলো তো আমি ছেলেটিকে কেমন লাগছে? তোমার চোখে যেটা সুন্দর মানে সেটা আমার চোখেও সুন্দর। আমার নিশ্চয়তায় বলে দিচ্ছে নিশ্চয় সেটা। না জানি আজ কত মেয়ের চোখের ঘুম হারাম করে আমারই ছেলেটা। আর শুভ্র, মুখে মাস্ক দিবি যাতে কারো নজর না পড়ে। আব্বু তুমি কিন্তু রীতিমতো আমাকে পাম দিচ্ছ, ভালো হবে না কিন্তু বলে দিলাম। এই একটাই সমস্যা তোদের মা ছেলে, প্রশংসা করলেই দোষ। বলে জিব্বা একটা কামড় দিল আব্বু, কারণ মার নাম বলেছে। তবে আম্মু কিছু বলার আগেই আব্বু তো হাওয়া। আব্বুর এই অবস্থা দেখে আমি তো আস্তে আস্তে শেষ। ওরে বাবা, আম্মুকে আব্বু যত্নের মতোই ভয় পায়। আব্বুর যাওয়া শেষ হতেই আম্মু বলে, শুভ্র, ভালো মতো দেখে শুনে যাবি, ওকে রাগাস না, আর এমনিতেই রেগে আছে। না আম্মু তুমি একদম চিন্তা করো না, দেখবে আস্তে আস্তেই সে আমার নামে উল্টো সুনাম করবে। আচ্ছা ঠিক আছে, এখনই বেরিয়ে পড়, আবার লেট হয়ে যেতে পারে। ও আবার লেট একদম পছন্দ করে না। দেখি তো কটা বাজে। ও মা, 3:45 বাজে। তাড়াতাড়ি যা বাবা। আচ্ছা আম্মু তাহলে আসি, বলে বেরিয়ে পড়লাম। তারপর রওনা হলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। 4:53-তে পৌঁছালাম। দেখলাম এখনো 17 মিনিটের মতো আছে, তাই কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে ওর জন্য দাঁড়িয়ে রইলাম। ওমা, পিছনে কে যেন আমার কানটা টেনে ধরেছে। দিলাম এক চিৎকার, কোন শালারে আমার কান ধরলি? ও মা গো! পিছনে ফিরে দেখি আর রাকিবুল নিয়ে দাঁড়িয়ে আছে। তার পিছনে আয়েশা আমাকে এই অবস্থায় দেখে আস্তে আস্তে বারবার আর গায়ে ঢলে পড়ছে। ওই কুত্তা, এতক্ষণ ধরে ডাকছি, সাড়া দিচ্ছিস না কেন? ভাইয়া, ভাবির সাথে ভিডিও কলে কথা বলছিলে বুঝি? না রে, তোর জামাইয়ের সাথে কথা বলছিলাম। উফ, আর হ্যাঁ, কানসার ব্যথা পাচ্ছি। ব্যথা আমার চোখ দিয়ে আপনা আপনি পানি বের হয়ে গেল। আপি ছেড়ে দাও, ভাইয়া ব্যথা পাচ্ছে। দেখো ব্যথার চোখে জল এসে গেছে। আর রাগের কারণে এতক্ষণ খেয়ালই করিনি যে ব্যথায় আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে। খেয়াল করার মাত্রই সেও কান্না করে দিল। ভাইয়া, আই এম সরি, আমি আসলে বুঝতে পারি নাই যে তুই এতটা ব্যথা পাবি। আমি সত্যি সরি ভাইয়া। না ঠিক আছে, চল, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। বলেই গাড়িতে উঠে পড়লাম। সামনে বসে রইলাম। ড্রাইভার চাচাকে বলে দিলাম ওদের মালপত্রগুলো তুলতে। আসলে এতটাই ব্যথা পেয়েছি সেটা বলার বাইরে। কানে হাত দিয়ে দেখলাম রক্ত পড়ছে, সম্ভবত নখের আঁচড় লেগেছে। টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম। ওরাও গাড়িতে বসে পড়লো। ড্রাইভার চাচা সবকিছু গাড়িতে লবিতে নিয়ে রওনা হলো বাড়ির উদ্দেশ্যে। গাড়িতে ওরা আমার সাথে কথা বলার অনেক চেষ্টা করছিল, কিন্তু সেই সুযোগে তারা পায়নি, কারণ সারা পথে আমি কানে হেডফোন গুঁজে দিয়ে গান শুনতে শুনতে এসেছি। বাড়িতে এসে কাউকে কিছুই না বলে রুমে ঢুকে একদম দরজাটা বন্ধ করে দিলাম, যাতে আর ডিস্টার্ব না করে। কানে অসম্ভব ব্যথা করছে, এমনিতেই আমার শরীরটা দুর্বল, তারপর কান থেকে রক্ত পড়ছে। তাতে মনেই হলো আজ আর রক্ষা নাই, আজ আমার জ্বর আসবে শিওর। তবু ফ্রেশ হয়ে এসে শুয়ে রইলাম। কখন যে ঘুমিয়ে বললাম টেরই পেলাম না। হঠাৎ দরজা ধাক্কানোর আওয়াজে ঘুমটা ভেঙে গেল। শরীরটা একদমই নাড়াতে পারছি না। অনেক কষ্টে দরজা খুলে দিলাম, তারপর আর কিছু মনেই নেই। হঠাৎ এমন কিছু হয়ে যাবে সেটা আর চিন্তা করতেও পারেননি তিনি। আর তার ভাই কান ধরাতে এত ব্যথা পাবে সেটা ওর ধারণার বাইরে ছিল। তবুও ওর আম্মু প্রাণপণে দরজা ধাক্কাচ্ছেন। শুভ্র দরজা খুলছে না দেখে তারা দরজা ভাঙার সিদ্ধান্ত নেন। তবে কিছুক্ষণ পর দরজা খোলার শব্দে পিছন ফিরতেই শুভ্রের মা খেয়াল করলো দরজার পাশে কেউ একজন পড়ে আছে। এমন পরিস্থিতিতে তিনিও না করে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যান। মা ভাইয়ের এমন পরিস্থিতি অবস্থায় আরহা বেশ ভয় পেয়ে যায়। শুভ্রের বাবা আর আরিশা এমন পরিস্থিতিতে কি করবে দিশা হারিয়ে ফেলে। তিনি বেশ দ্রুত সার্ভেন্টদের ডেকে তাদের বিছানায় শুইয়ে দিলেন। তারপর তাদের পারিবারিক ডাক্তার হাসান সাহেবকে কল করলেন।
এদিকে তার ভাই অসুস্থ হয়ে আছে, অন্যদিকে তার মা অজ্ঞান হয়ে পড়ে আছে। এমন অবস্থায় ও বেশ ভয় পেয়ে যায়, দৌড়ে ওর রুমে চলে যায়। আর এমন দৌড়ে চলে যাওয়া দেখে আব্বু বেশ অবাক হয়ে যায়, তবুও তিনি এক পাও নড়লেন না। আরিশাকে বললেন ওর রুমে গিয়ে দেখতে। আরিশা গিয়ে দেখে আরহা বিছানায় উল্টো হয়ে শুয়ে কান্না করতে করতে নিজেই বলতে লাগলো, সবকিছুই আমার জন্য হয়েছে। আর যদি আমি ভাইয়ার কান না ধরতাম তাহলে এমন হতো না। সব দোষ আমার। আর কখনো ভাইয়ার সাথে দুষ্টুমি করবো না। ও গড, তুমি ভাইয়াকে সুস্থ করে দাও। এই দেখো, কানে ধরছি। তবু তবু আমার ভাইয়াকে সুস্থ করে দাও। প্রমিস, আর কখনো ভাইয়ার সাথে একটুকুও দুষ্টুমি করবো না। বলেই বাচ্চাদের মতন কাঁদতে লাগলো। আরিশা আরহার এমন অবস্থা দেখে হেসে ফেলে আর ভাবে, কেমন ভালোবাসা ভাইয়ের প্রতি। সামান্য কান ধরাতে ভাইয়ের জ্বর আসছে, তাই বলে এভাবে কান্না করতে হয়? একদম বাচ্চাদের মতো কান্না করছে। আর হাপু আসলে কেউই জানে না যে কান ধরাতে নয়, কানের পাশে যে ছিঁড়ে গেছে ওটা দিয়ে অনেক রক্ত বের হয়েছে। আর আমার রক্তের সামান্য ফোবিয়া আছে, তাই এমন হয়েছে। তারপরও ভিতরে গিয়ে, আপু কান্না করছো কেন? দেখবে সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। আমি ভাইয়ের সাথে আর কখনো এমন করব না। সব সময় ওর কাছ থেকে দূরে দূরে থাকবো, তাহলে ও আর কখনো অসুস্থ হবে না। আরহার এমন গাল ফুলানো দেখে আরিশা হেসে দিল, তবুও হাসি আটকে রেখেই বলে, দূর আপু, তুমি না খুব বোকা। ভাইয়া আগে থেকেই অসুস্থ, তাই জার্নি করে আসাতে আরো অসুস্থ হয়ে গেছে। তবে তুমি যখন ভাইয়ার কান ধরেছিলে তখন ভাইয়া একটু ব্যথা পেয়েছিল, আর ভাইয়ার সামান্য কেটে গিয়েছিল, তাই হয়তো জ্বর এসেছে। তুমি চিন্তা করো না, দেখবে খালামণি আর ভাইয়া একদম সুস্থ হয়ে যাবে। সেটাই দোয়া করি। বলেই আবার আমার রুমে চলে আসলো। সে এসে দেখলো ডাক্তার আঙ্কেল আমাদের মানে আমাকে আর আম্মুকে দেখেছে। তিনি আব্বুকে বাইরে নিয়ে বললেন, সাবধানে যাস। বলে আবার রুমে চলে এলেন। দেখলেন আম্মুর জ্ঞান ফিরেছে, আর আরহা শুভ্রের পাশে বসে ওর মাথা কোলে নিয়ে বাচ্চাদের মতো কান্না করছে। তাকে এমনভাবে কান্না করতে দেখে আব্বু অবাক হয়ে গেলেন। হঠাৎ আরহা এভাবে কেন কাঁদছে ওকে জিজ্ঞেস করতে গিয়েও করলেন না। হয়তো আমি অসুস্থ তাই হয়তো কান্না করছে, সেটা ভেবে তিনি খুব খুশি হলেন। ভাইয়ের প্রতি বোনের অবিরাম ভালোবাসা আর স্নেহ দেখে পরে তিনি আম্মুকে আস্তে করে বললেন রুমে যেতে। তবুও আম্মু আমার পাশ থেকে উঠছে না। তার খালি এক কথা, আমার যতক্ষণ না পর্যন্ত জ্ঞান ফিরবে ততক্ষণ আম্মু এখানে থাকবে। আব্বু আম্মুর সাথে আর না পেরে নিজের রুমে চলে এলেন। তারপর আবার নিচে গিয়ে সার্ভেন্টদের বললেন রাতের খাবার সার্ভ করতে। কিছুক্ষণ পর আরহাকে আমার মাথা কোলে নিয়ে বসে কান্না করতে দেখে আম্মু অবাক হয়ে গেল। কাল তার আমার সাথে ফোনের ঝগড়া হয়েছে, আর আজ সে আমার অসুস্থতায় কান্না করছে। হ্যাঁ, ভাইয়ের প্রতি বোনের এমন ভালোবাসা দেখে আম্মু বেশ খুশি হলেন। এইভাবে থাকতে থাকতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যায় হঠাৎ দেখলেন শুভ্রের হাত নড়ছে। কিছুক্ষণ পর মিটমিট করে চোখ খুলে দেখলাম আমার মাথা কোলে নিয়ে বসে আরহা ঘুমিয়ে আছে। চারদিকে ঘুরে দেখলাম আরিশার সোফায় আম্মু আমার পাশে, আর আরহা আমার মাথা নিচে কোলে নিয়ে খাটের কর্নিশের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। আর ওর চোখে স্পষ্ট পানি দেখতে পেলাম। তবে আমার প্রতি আমার বোনে এমন ভালোবাসা আমাকে খুবই আনন্দিত করছে। পৃথিবীতে কতজনই আছে যে বোনের ভালোবাসা পায়। এমন অনেকেই আছে যারা বোনকে শাসায়, আবার কেউকে বোন শাসায়, আবার কারো বোন থাকে না, হয়তো কারো ভাই থাকে না। তাদের এমন ভালোবাসতে কপাল লাগে। খুব খুশি হলাম বোনের প্রতি। তাকে ছুঁয়ে মনে মনে প্রতিজ্ঞা করলাম, বোন তোকে ছুঁয়ে কসম করলাম কখনো আমার বোনকে কষ্ট পেতে দিব না। বোন যদি তোর গায়ে একটা ফুলের ফুটাও পড়ে সেটা যেন আগে আমার গায়ে পড়ে। নিজের জীবনের বিনিময়ে তোদের রক্ষা করবো আমি, মনে মনে বললাম। কিছুক্ষণ পর দেখলাম বোন ঘুম থেকে উঠেছে, তাই আমিও চোখটা বন্ধ করে ফেললাম ও কি করে সেটা দেখার জন্য। উঠে আমার কপালে একটা চুমু দিয়ে আবারও কান্না করে দিল। তারপর বলল, ভাইয়া আর কখনো তোকে কষ্ট দিব না, কখনো তোর সাথে দুষ্টুমিও করব না। দেখিস তোকে ছুঁয়ে বলার আগেই ওর মুখে চেপে ধরলাম, একদমই বাজে কথা বলবি না,
ভাইয়ের সাথে বোন অবশ্যই দুষ্টুমি করবে, এটা প্রকৃতির নিয়ম। তুই আমার বোন, তুই আমার সাথে ফাজলামে দুষ্টুমি করবি, এতেই ভাই বোনের সম্পর্ক আরো দৃঢ় হয়, বুঝেছিস? বলে ওর মুখ থেকে হাত ছেড়ে দিলাম। ভাইয়া, আমি সত্যি বুঝতে পারিনি যে কান ধরাতে তোর এত লাগবে আর জ্বরও আসবে। আই এম সরি, আই এম রিয়েলি সরি। এই একদম কাঁদবি না, কাঁদলে তোকে পেতনির মতো লাগে। গলায় ব্যথা করছে, তবু বোনের মুখে হাসি ফোটানোর জন্য সেটা বলছে। আসলে আমার বোনটা অত্যন্ত মায়াবী, হাসলে ওকে একদম সুন্দর লাগে, ওর চেহারার সাথে আমার প্রায় অনেকাংশে মিলে যায়। এই, আমাকে পেটে ডাকবি না, বলে দিলাম। আচ্ছা ভাইয়া, বল না এখন তোর কেমন লাগছে, বল প্লিজ। ভালো লাগছে, তবে একটু ব্যথা করছে গলায়। এভাবে সারা জীবন থাকবি তোরা, ভাই বোনের ভালোবাসা যেন সবসময় এমনই থাকে। ওহ আম্মু, তুমি কখন উঠলে? অবশ্যই থাকবো, ভাইয়েটা তো আমারই। বোনও তো আমার। তো তোর এখন কেমন লাগছে? জ্বর কমেছে? ও কমেছে, আচ্ছা চল নিচে খাবি। সেই কখন আসলি, এখনো পর্যন্ত খেলিই না, রাত হয়ে এলো, চল চল।